শ্রীমঙ্গলের কথা মনে হলেই শুরুতেই কিন্তু মাথায় আসে চা বাগানের কথা। কি নাম তোমার? এই মুহূর্তে আছি হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যানের ঠিক গেটের সামনে। আর এখান থেকে আমরা ভিতরের দিকে যাব এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এবং সুন্দরবনের পরেই কিন্তু এই লাওয়াছড়া জাতীয় উদ্যানের অবস্থান গণনা করা হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্বিতীয় অবস্থানে এবং সুন্দরবনের একটি ফিল পাবেন এই লাওয়াছড়া জাতীয় উদ্যান ভ্রমণের ক্ষেত্রে। তো আমরা এখন যাচ্ছি, দেখুন অসাধারণ চমৎকার একটি গেট, আর গেটের সঙ্গে কিন্তু অজগর সাপের একটি অবয়ব দেওয়া আছে। তো আমরা এখন ভিতরে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে লাওয়াছড়া জাতীয় উদ্যানের পুরো একটি গাইডলাইন এবং ভিতরকার সৌন্দর্য। ভিতরে একটি খাসিয়াপুঞ্জি রয়েছে, সেই খাসিয়াপুঞ্জিও কিন্তু আমরা আজকে ঘুরে দেখব। লাওয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশের ক্ষেত্রে কিন্তু রয়েছে টিকিট ফি। সেটি হচ্ছে, একটু বলে দিই, জাতীয় উদ্যানে জনপ্রতি বয়স্কদের প্রবেশ ফি হচ্ছে 50 টাকা, অপ্রাপ্তবয়স্ক ছাত্র বা ছাত্রীদের জনপ্রতি প্রবেশ ফি হচ্ছে 20 টাকা এবং বিদেশি কোনো পর্যটক আসলে সেটার প্রবেশ ফি হচ্ছে 500 টাকা। বাইক পার্কিং ফি হচ্ছে 30 টাকা এবং গাড়ি পার্কিং ফি অর্থাৎ মাইক্রো বা যদি হায়েস্ট নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের পার্কিং ফি হচ্ছে 30 টাকা এবং বড় গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে আপনাদের গুনতে হবে 105 টাকা। লাওয়াছড়া উদ্যানে ঢোকার পরপরই হাতের ডানে এবং বামে যে গাছগুলো দেখতে পারবেন, এই যে দেখুন, এই গাছগুলোর নাম হচ্ছে গর্জন গাছ। লেখালেখির কি আর কোনো জায়গা ছিল না? দেখুন গাছের গায়ে এগুলো আসলে লেখার কি প্রয়োজনীয়তা। যে রেল লাইন দেখছেন, লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে রেল লাইনটি চলে গেছে। আর মেইন গেট থেকে প্রায় 4-5 মিনিট হেঁটে আসার পরে কিন্তু পাবেন এই ট্রেন লাইন। আর বলে রাখি, ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয় একটি জায়গা এই ট্রেন লাইন। অনেকেই হচ্ছে এই ট্রেন লাইনের উপরে দাঁড়িয়ে বা বসে ছবি উঠে থাকে। আর বলে রাখি, এখানে কিন্তু হুমায়ুন আহমেদের একটি অন্যতম বিখ্যাত চলচ্চিত্রের শুটিং হয়েছিল। আর সেটি হচ্ছে, নামটি বলে দিই, আমার আছে জল। দেখুন এখানে ওটার একটি সাইনবোর্ড দেওয়া আছে। আর এটি 2008 সালে মূলত এই সিনেমাটির শুটিং হয় এবং অসাধারণ একটি বিখ্যাত সিনেমা এটি। শ্রীমঙ্গল যারা ভ্রমণ করে থাকে, ভ্রমণ পিপাসুদের কাছে একটি বেশ জনপ্রিয় জায়গা এই লাওয়াছড়া জাতীয় উদ্যান। আর ভ্রমণ পিপাসুদের মধ্যে শতকরা 100 জনে কিন্তু 70 জনই বলা যায় এই লাওয়াছড়া ভ্রমণ করে থাকে। দেখুন এখানে আছে লাওয়াছড়া বনে অস্কার জয়ী হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। সেই সিনেমাটির শুটিংও কিন্তু হয়েছিল এই জায়গাটিতে। শ্রীমঙ্গল ভ্রমণ করলে কিন্তু অবশ্যই এই জায়গাটি মিস করবেন না। যারা একদিনের ভ্রমণে আসতে চান ঢাকা থেকে, আর ঢাকা থেকে একদিনের ভ্রমণের জন্য কিন্তু বেশ জনপ্রিয় একটি জায়গা এই লাওয়াছড়া এবং শ্রীমঙ্গল। তো সেক্ষেত্রে আপনার ভ্রমণ প্ল্যানের মধ্যে কিন্তু রাখতে পারেন এই জাতীয় উদ্যান ভ্রমণের একটি অংশ। তো শুরুতে আপনারা চলে আসতে পারেন সকাল সকাল এই জাতীয় উদ্যান ভ্রমণে। তো সেক্ষেত্রে কিন্তু একটি ভালো কোয়ালিটির সময় কিন্তু কাটাতে পারবেন। আর আমরা মূলত এসেছি খুব সকাল করে। আর সবাই তো জানেন আমি সিলেটে থাকি, তো সেক্ষেত্রে আসলে আমার আসাটা হয়েছে প্রথমে মৌলভীবাজার। আর মৌলভীবাজার থেকে এসেছি এই শ্রীমঙ্গল থেকে চলে এসেছি লাওয়াছড়া জাতীয় উদ্যানে। শ্রীমঙ্গল শহর থেকে এটার দূরত্ব প্রায় 5 থেকে 7 কিলোমিটার। আর মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দূরত্ব বলা যায় প্রায় 20 থেকে 22 কিলোমিটার। এই জাতীয় উদ্যানটা কিন্তু আসলে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা হয় 1996 সালের 7 জুলাই। আর মূলত এটি ব্রিটিশ সরকারের একটি প্রকল্প ছিল। প্রকল্পের মাধ্যমেই কিন্তু 1925 সালে এই জাতীয় উদ্যানের সূচনা ঘটে। তো এটি আশ্চর্যজনক হলেও সত্যি। আর এখানে কিন্তু অসংখ্য প্রজাতির গাছপালা, পশু পাখি, মানে এটা বলে শেষ করা যাবে না। যখন এই বনের ভিতর দিয়ে ট্রেন যায় দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগে। কারণটা হচ্ছে বলি, দুপাশে এরকম সবুজ বন, আর সবুজ বনের মাঝখান দিয়ে যখন ট্রেন যায় দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগে দেখতে। রেল লাইন ক্রস করে এখন আমরা সামনের দিকে যাচ্ছি। একটা কথা বলতেই হয়, সুন্দরবনের পরেই কিন্তু এটার অবস্থান ধরা হয়। তো সেক্ষেত্রে আসলে এখানকার যে পরিবেশ, প্রকৃতি, আসলে প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ জায়গা মনে করি আমি। সো এত সুন্দর জায়গা আসলে আলহামদুলিল্লাহ যে এই জায়গায় আসতে পারছি আজকে। এই যে আমার বন্ধু জয়ের মাধ্যমে আজকে এখানে আসা। জয় চাকরি সূত্রে মৌলভীবাজারে আছে এই মুহূর্তে, আর আমি আছি সিলেটে। যারা সিলেটে আসেন, আমি মনে করি সিলেট ভ্রমণের যে গাইডলাইনগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু দেখে নিতে পারেন আমার সিলেট ভ্রমণ সিরিজ থেকে। আর অসাধারণ চমৎকার একটি জায়গা। এখানে বিভিন্ন প্রকৃতির গাছপালা, পশু পাখি সব মিলিয়ে অসাধারণ লাগছে। জয়ের কেমন লাগছে আজকে? আমার খুব ভালো লাগছে আর কি। আমি এর আগে আরও কয়েকবার এখানে আসছি। আসলে জায়গাটা আসলে যারা
ভ্রমণের জন্য আসতে চান এই জায়গাটা তাদের জন্য আসলেই অসাধারণ। আমি সবাইকে বলবো যে আপনাদের যদি যখন সময় হবে তখন সময় করে এই জায়গাতে আসবেন এবং এখানকার যে প্রাকৃতিক দৃশ্যটা আপনারা সুন্দরভাবে উপভোগ করবেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেও আসলে চিন্তার কিছু নেই, মাঝে মাঝে বসার জন্য জায়গা করা আছে, সেই জায়গাগুলোয় বসে জিরিয়ে নিতে পারেন কিছু সময়ের জন্য। এই পুরো বনটা ঘুরে দেখলে চারিদিকেই শুধু বিভিন্ন প্রজাতির গাছপালা, পশু পাখির ডাকাডাকি এগুলোই শুনতে পাবেন, আলাদাভাবে দেখানোর কিছু নেই। যেহেতু বনের মধ্যে একটি খাসিয়া পুঞ্জি রয়েছে সেটি একটু দেখানো যায়, তো সেটি আসলে আমরা এখন দেখতে যাব এবং আপনাদেরকে দেখাবো। আর এই হাঁটা পথ দিয়ে 15 মিনিট হেঁটে গেলে আমরা পাবো হচ্ছে খাসিয়া পল্লী। বনের ভিতর দিয়ে হাঁটার সময় কিন্তু একটা গা ছমছমে ভাব কাজ করবে আপনাদের, সো সেটাও কিন্তু আমারও এখন করছে। একটু বলে রাখি, যারা একা আসবেন, একা বা দুজন আসলে অবশ্যই চেষ্টা করবেন যদি না চিনে থাকেন, কখনো আগে না এসে থাকেন, তাহলে গাইড নেওয়ার। আর যদি দলবলে আসেন তাহলে একসঙ্গে যে কোনো একটা ট্রেল ধরে হাঁটতে থাকতে পারেন। আর এই পুরো লাওয়াছড়া জাতীয় উদ্যানটি ঘুরে দেখতে হলে আপনাদের সময় লাগবে 1 থেকে 3 ঘন্টা। বিভিন্ন ধরনের ট্রেল আছে, 3টি ট্রেল আছে, তার মধ্যে 30 মিনিট, 1 ঘন্টা এবং 2 ঘন্টার একটি ট্রেল আছে। তো সব কিছু মিলিয়ে যদি আপনারা ঘুরতে চান সেক্ষেত্রে আপনাদের হাতে সময় নিয়ে আসতে হবে। আর আমি সাজেস্ট করব ঢাকা থেকে যারা আসবেন খুব সকালে শ্রীমঙ্গলে আসবেন, শ্রীমঙ্গলে আসার পরেই চলে আসবেন, ফার্স্ট প্রায়োরিটি দিবেন এই লাওয়াছড়া জাতীয় উদ্যানকে। সামনে যে ছড়াটি দেখতে পাচ্ছেন মূলত এই ছড়াকে কেন্দ্র করেই এই জায়গার নাম হয়েছে লাওয়াছড়া। অল্প কিছু পানির পরিমাণ, বেশি না, তারপর ওই যে যাতে পায়ের জুতা না ভিজে যায় সে কারণে এখানে একটি গাছের ডাল দেওয়া আছে, সো এটা দিয়ে আসলে পার হতে হবে। যারা এই লাওয়াছড়াটা ভালো মতো ঘুরে দেখতে চান এখানে কিন্তু গাইড পাবেন। আর এই যে আমার সঙ্গে একজন গাইডও আছে, আহাত ভাই। ভাইদের একটি অ্যাসোসিয়েশন আছে, নাম কি জানো? লাওয়াছড়া ট্যুর গাইড অ্যাসোসিয়েশন। লাওয়াছড়া ট্যুর গাইড অ্যাসোসিয়েশন। আপনাদের সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? আমাদের ওয়েবসাইট আছে নিসর্গ.org, আর এটা হচ্ছে শ্রীমঙ্গল ট্যুর গাইড অ্যাসোসিয়েশন আছে। আমরা ইকো ট্যুরিজম এবং ওয়াইল্ড লাইফের উপরে প্রশিক্ষণপ্রাপ্ত। আচ্ছা, তাহলে তো যারা ঘুরতে আসবেন নিঃসন্দেহে ভাইদের সঙ্গে যোগাযোগ করে গাইড নিয়ে ঘুরে দেখতে পারেন এই লাওয়াছড়া জাতীয় উদ্যান। আর কোনো ফোন নম্বর আছে কি? ফোন নম্বর আছে। আচ্ছা, আপনার ফোন নম্বরটি বলে দেন, যারা আপনার সঙ্গে যোগাযোগ করে এই লাওয়াছড়া ঘুরবে, আপনাকে গাইড হিসেবে নিতে চাই, সো তাদের উদ্দেশ্যে আপনার ফোন নম্বরটি দিয়ে দিন। 01742795507। সবাই এখানে বন্যপ্রাণী দেখার সময় হচ্ছে ভোরবেলা, মানে বন বিভাগ থেকে পারমিশন নিয়ে যদি বনের গভীরে ট্রেকিং করা যায় তখন বন্যপ্রাণীগুলো দেখা যায়। খাসিয়া পুঞ্জির খুব কাছেই কিন্তু আমরা চলে এসেছি। একটু এপাশ থেকে যদি দেখাই, দেখুন এখানে কিন্তু রয়েছে খাসিয়া পুঞ্জির যে গেট সেটি। শাহিন ভাই একটু আসেন, আপনার সাথে কথা বলি। এই যে শাহিন ভাইও আছে এখানে কিন্তু গাইড হিসেবে। সো ভাইয়ের সাথে যদি ঘুরতে চান আপনার ফোন নাম্বারটি একটু বলে দেন। 07640249661। আচ্ছা, কত নেন আপনারা? খেয়াল রাখতে হবে নেটওয়ার্ক কিন্তু নাই। এটা মানে যত ঘন্টা বাড়বে কমবে। আপনার 200, 1 আওয়ার 300, 2 আওয়ার 400, 3 আওয়ার 500। আচ্ছা, ঘোরার জন্য বা যদি ট্র্যাক করতে চান তাহলে বন বিভাগের পারমিশন নিয়ে কিন্তু ট্র্যাকিংও করতে পারেন। খুব সকালে আসতে হবে ট্র্যাকিং করতে হলে, সেক্ষেত্রে কিন্তু বনের যে আসল সৌন্দর্য বা এখানে যে পশু পাখি যেগুলো দেখতে চান আপনারা সেগুলো কিন্তু দেখতে পারবেন ট্র্যাকিংয়ের মাধ্যমে। পুঞ্জিতে ঢোকার প্রথমেই গেট দিয়ে যে ঢোকার পরে চোখে পড়বে এরকম একটি বাগান, যেখানে মূলত খাসিয়াদের যে উৎপাদিত ফসল অর্থাৎ পান এবং সুপারি, দেখুন প্রত্যেকটি গাছের সঙ্গে কিন্তু রয়েছে পান পাতা, যেগুলো খাসিয়াদের মূলত প্রধান অর্থকরী ফসল। খাসিয়া পুঞ্জি নিয়েও কিন্তু আমার বেশ কিছু ভিডিও রয়েছে, সেগুলো কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন উপরে আই বাটন থেকে। সেগুলো সিলেটের খাসিয়া পুঞ্জি, জাফলংয়ের পাশে এবং জাফলং যাওয়ার রোডে দুটি খাসিয়া পুঞ্জির ভিডিও কিন্তু রয়েছে আমার ইউটিউব চ্যানেলে। এই যে এখানে দেখুন বেশ চমৎকার সিঁড়ি বাঁধানো একটি রাস্তা, এই বাঁশ দিয়ে সিঁড়িগুলো তৈরি করা হয়েছে। সো আমরা এখন একটু উপরের দিকে যাই, আপনাদেরকে দেখাই। এই যে এখানে বেশ সুন্দর একটি বসার জায়গা রয়েছে, আর এই যে খাসিয়া ঘর বাড়ি। বেশ খানিকটা পথ কিন্তু আমরা হেঁটে এসেছি। আর এই যে দেখুন এখানে কিন্তু চমৎকারভাবে উপরের দিকে উঠতে হবে। দেখুন এখানে নিচ থেকে কিন্তু বেশ খানিকটা উপরে আসতে হয়েছে। সো এখান থেকে আরও বেশ খানিকটা উপরে উঠলে এখানে একটি খাসিয়া বাড়ি আমরা দেখতে পাবো। খাসিয়া পুঞ্জির ভিতরে ঢুকে গেছি। আর এই যে বাড়িতেই দেখুন সুপারি গাছ, সুপারি গাছের সঙ্গে কিন্তু এরকম পান পাতা, বেশ চমৎকার দেখতে। এই যে দেখুন পানগুলো আসলে সাধারণ বাঙালি পানের মতো কিন্তু না। এই যে বাড়ির উঠানেই কিন্তু রয়েছে এরকম সুপারি গাছের সঙ্গে অসংখ্য পান পাতা, দেখুন পুরো গাছ জুড়ে রয়েছে এরকম পান পাতা। এটি হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে। সো এখানে কিন্তু পান গোছার কাজও চলছে। দেখুন এই যে এই পাশটায় পানগুলো হচ্ছে বাঁধা হয়েছে বেশ চমৎকারভাবে। আচ্ছা, ওই বাঁধা ওইগুলোকে কি বলে এক একটাকে? খিলি?
বিরা আপনারা বিক্রি করেন কোন জায়গায়? আচ্ছা, এখানে এসেই ক্রয় করে নিয়ে যায়। দেখতে পাচ্ছেন এই হচ্ছে খাসিয়া পান, বেশ চমৎকার। আর এই যে বাঁধার সিস্টেমটা একটু দেখাই আপনাদেরকে, দেখুন এটা বাঁধা হচ্ছে কলা গাছের, নাকি এটা হচ্ছে যে সরি বেত দিয়ে? আচ্ছা, বেত গাছের বেশ দারুণভাবে বাকল দিয়ে বাঁধা হচ্ছে পানগুলো। এক একটা বিড়া তৈরি করা হচ্ছে এই পান দিয়ে। খাসিয়া ভাষায় এটাকে এক বিড়া বলা হয়। 150 টাকায় এক বিড়া পান। এক বিড়া পানে থাকে 144টা। এগুলো হচ্ছে পান সংগ্রহের জন্য ব্যবহৃত যে ঝুড়িগুলা, বিশেষভাবে এই তৈরি করা এই ঝুড়িগুলোতে করেই কিন্তু পান এবং সুপারি সংগ্রহ করে খাসিয়া আদিবাসী জনগোষ্ঠীরা। আর এটা হচ্ছে লাওয়াছড়ার বেশ খানিকটা ভিতরেই বলা যায়। আর বাড়ি ঘরগুলো দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছালো। এই কুমড়া কোত্থেকে আনছেন? বিক্রির জন্য বাইরে থেকে আসছেন না ভিতরেই থাকেন? ও আচ্ছা, সামনেই বাসা না? তো দেখুন প্রত্যেক বাড়ির উঠানেই কিন্তু এই বিশেষ যে ঝুড়িগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে এক ভাইয়াকে দেখছি। ভাইয়া একটু কথা বলা যাবে? ভাইয়ার নাম কি? রিপন ভাই, এই ঝুড়িতে কি নিয়ে আসলেন এখন? পান। সকালে বের হয়েছেন না? কতগুলো পান আছে আপনার ঝুড়িতে? হ্যাঁ হ্যাঁ, গণনা করার বাইরে না, মানে গণনা করলে কতগুলো পান থাকে আসলে এক ঝুড়িতে? প্রচুর না? আপনি তো এখানকার স্থানীয়, তাই তো? আচ্ছা আচ্ছা, কতগুলো ঘর আছে আপনাদের এখানে? অনেক। কত, 100-র উপরে হবে? আচ্ছা আচ্ছা। সো এখানে হচ্ছে প্রায় 100-র উপরে ঘর আছে। একজন খাসিয়া ভাইয়ের কাছ থেকে জানলাম, ওই যে চলে যাচ্ছে ঝুড়িতে কিন্তু অনেক পান, পুরো ঝুড়ি ভর্তি করেই কিন্তু পান নিয়ে আসলো উনি। আর এখানে কিন্তু সব ধরনের বাড়ি আছে, মাটির বাড়িও আছে। দেখুন এটি কিন্তু মাটির বাড়ি, আর ইটের তৈরি বাড়িও কিন্তু আছে। এখানে দেখুন পিছনের দিকে কিন্তু অনেকগুলো ঘর আছে। এটি একটি খাসিয়া ঘর, এটাকে মাচাং ঘর বলে। আর দেখুন মাটি থেকে বেশ খানিকটা উপরেই হচ্ছে ঘর। এই যে একডালি পান এখানে রয়েছে, এই পান সংগ্রহ করা এবং সুপারি সংগ্রহ করার জন্য এই ঝুড়িগুলো ব্যবহার করা হয়। আর ঠিক পাড়ার মধ্যেই রয়েছে একটি উপাসনালয়, এই যে দেখতে পাচ্ছি এটি হচ্ছে খাসিয়াদের উপাসনালয়। তো খাসিয়া পল্লী ঘুরে দেখা শেষ করলাম। আর পিছনে এই খাসিয়াদের যে চাষ, খাসিয়া চাষকে আসলে জুম চাষ বলা হয়। দেখুন হাতের ডানে শুরুতে যাওয়ার সময় দেখিয়েছিলাম, অসাধারণ দৃশ্য এই জায়গাটি। তো বন্ধু, কি অবস্থা, কেমন লাগলো তাই বলো? বন্ধু, তোমার সাথে আসলে আমি এর আগে আমি লাওয়াছড়া জাতীয় উদ্যানে কয়েকবার এসেছি, কিন্তু এই খাসিয়াপুঞ্জিতে এর আগে আমি কখনো আসি নাই। তোমার সাথে এই প্রথম আমি আসলাম, এসে আমার অনেক ভালো লাগলো। আমি সবাইকে বলবো আর কি, বেশি বেশি আমার এই বন্ধুর চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। যেমন বনের ভিতরে প্রবেশ করার সময় কিন্তু মোবাইলে কোনো নেটওয়ার্ক পাবেন না, একদম নেটওয়ার্ক জিরো হয়ে যায় লাওয়াছড়ার ভিতরে প্রবেশের মুখেই। সঙ্গে পানীয় কোনো খাবার নিয়ে নেবেন, কারণ ভিতরে কোনো দোকানপাট নেই। যদি পিপাসিত হন তাহলে কিন্তু পানীয় পাবেন না। ঘুরে ক্লান্ত হয়ে গেছি, এখন এই যে ডাব খাচ্ছি আমি আর আমার বন্ধু। তো এখানে ডাবের এই একটি ডাবের দাম হচ্ছে 120 টাকা। সো দেখি টেস্ট কেমন। আমরা চলে এসেছি শ্রীমঙ্গল বধ্যভূমিতে। যারা শ্রীমঙ্গলে ঘুরতে আসবেন চাইলে বধ্যভূমিটাও ঘুরে যেতে পারেন। বেশ দারুণ একটি জায়গা, নিরিবিলি এবং সবুজে মোড়ানো একটি জায়গা। দেখুন সবুজ কার্পেটের মতো ঘাস। আর এখান থেকে যে ব্রিজটি করা হয়েছে যে পাশে একটি ছড়া টাইপের একটি খাল আছে, এই খালের উপর দিয়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। এখন বাজে হচ্ছে 2টার সময় আমাদের লাঞ্চ কমপ্লিট করে নিচ্ছি। আর এটা আমরা খাচ্ছি হচ্ছে পানসি রেস্তোরাঁয়। আপনারা চাইলে দুপুরের খাবারটি পানসি রেস্তোরাঁ থেকে খেয়ে নিতে পারেন। আমরা আছি এই মুহূর্তে একদম শ্রীমঙ্গল এবং মৌলভীবাজারের শেষ মাথায়। এখান থেকে মৌলভীবাজার জেলা শুরু এবং এখান থেকে হবিগঞ্জের জেলাটা শুরু, এবং মিডিল পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি। আর আমার পিছনে দেখছেন চা পাতা সমৃদ্ধ একটি নারী, চা কন্যার ভাস্কর্য। এই ভাস্কর্যের নিচে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। 2টি পাতা একটি কুড়ির দেশ সিলেট, এবং সিলেটকে চায়ের রাজধানী বলা হয়। আর বিশেষ করে মৌলভীবাজারকে মূলত বলা হয় চায়ের রাজধানী, কারণ একটাই, সারা দেশে যতগুলো চা বাগান রয়েছে 167টি চা বাগান, তার মধ্যে 92টি চা বাগান কিন্তু রয়েছে এই মৌলভীবাজারে। এবং বলে রাখি এর ভিতরে 67টি চা বাগান রয়েছে শ্রীমঙ্গলে। সো আমরা এখন আছি শ্রীমঙ্গল উপজেলার একদম শেষ মাথায়। এখান থেকে হবিগঞ্জের বাহুবল থানার শুরুটা হয়েছে। আর দেখতে পাচ্ছেন আমার পিছনে দৃষ্টিনন্দন চা কন্যার প্রতিকৃতি। এই মুহূর্তে চা বাগানের ভিতরে আছি। আর এটা হচ্ছে চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা, এক পাশে হচ্ছে রাবার বাগান। দেখুন এই পাশটায় হচ্ছে রাবার বাগান, আর ঠিক হাতের ডানে
এই পাশটায় যদি দেখাই, পাহাড় টিলার উপরে হচ্ছে চা বাগান। সো এত দারুণ দৃশ্য দেখুন, এখান থেকে এই যে মোড় ঘুরতে গিয়ে অসাধারণ দৃশ্য। হাতের এ পাশটায় হচ্ছে সাজানো গোছানো চা বাগান। শ্রীমঙ্গলের কথা মনে হলেই শুরুতেই কিন্তু মাথায় আসে চা বাগানের কথা। আর শ্রীমঙ্গলে কিন্তু অসংখ্য চা বাগান রয়েছে, প্রায় 92টির মতো চা বাগান রয়েছে এই শ্রীমঙ্গলে। আর আজকে আমরা এসেছি শ্রীমঙ্গল শহরের একটি চা বাগান দেখার জন্য। দেখুন এখান থেকে এই পাশের ভিউটা কত অসাধারণ, সাজানো গোছানো পাহাড়ি টিলার উপরে এত মনোরম চা বাগান, সবুজ সতেজ চা বাগান। আর এই সবুজ পাতার যে মায়া, সেই মায়ায় কিন্তু আপনার মনটিও সতেজ হয়ে যাবে। বলে রাখি, এই ধরনের চা বাগান দেখতে হলে আপনাদেরকে আসতে হবে শ্রীমঙ্গল শহরে, অর্থাৎ মৌলভীবাজার থেকে 10 কিলোমিটার ভিতরে ভৈরব বাজার, যেটি ভৈরব বাজারের থেকে আরও 2 কিলো ভিতরে আসতে হবে হাতের বামে। সেখানেই পাবেন মাঝদি এলাকা। মাঝদি এলাকায় রয়েছে এরকম প্রায় 10টির মতো সাজানো গোছানো চা বাগান। অনেকে আসলে শ্রীমঙ্গল ভ্রমণে যেটি বেছে নেয় সেটি হচ্ছে নূরজাহান চা বাগান বা ইস্পাহানি চা বাগান। এই চা বাগানগুলো মূলত বাংলাদেশের সবথেকে বড় চা বাগান, কিন্তু এই যে ছোট ছোট যে চা বাগানগুলো রয়েছে দেখুন, অসাধারণ সাজানো গোছানো চা বাগান। আর এই এরিয়ায় যদি আসেন তাহলে একসঙ্গে দুটি পাচ্ছেন, সেটা হচ্ছে চা বাগান এবং সঙ্গে রাবার বাগান, দুটিই কিন্তু একসঙ্গে ঘুরে যেতে পারবেন। সো এই কারণে আমরা আজকে এসেছিলাম এই জায়গাটিতে। যারা শ্রীমঙ্গল ভ্রমণ করতে চান, ঢাকা থেকে একদিনের সফরে শ্রীমঙ্গল ভ্রমণ করাটা একটা বেস্ট অপশন। আর বিশেষ করে শীতের সিজনে ভ্রমণ পিপাসু যেসব মানুষজন আছে তারা কিন্তু এই জায়গাটি ভ্রমণ করতে চায়, কারণ শীতের সিজনে অসাধারণ প্রকৃতি পায়, ঘুরে ফিরে অনেক মজা পায়। আর একটু বলে রাখি, একসঙ্গে একদিনে বেশ কয়েকটি স্পট ঘুরে দেখা সম্ভব, যেমন এইরকম অসাধারণ কিছু চা বাগান, সেই সাথে লাওয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড লেক, মাধবপুর যে লেক সেটিও দেখা সম্ভব। তো সব মিলিয়ে আমরা কিন্তু আজকে যেটি করেছি সেটি হচ্ছে দেখার চেষ্টা করেছি শ্রীমঙ্গলের এই চা বাগানটি এবং সেই সাথে লাওয়াছড়া জাতীয় উদ্যান, তারপরে হচ্ছে শ্রীমঙ্গল বধ্যভূমি। এই জায়গাগুলো আজকে আমরা ঘুরে দেখেছি। সুতরাং আপনারা চাইলে কিন্তু আরও কিছু প্লেস ঘুরে দেখতে পারেন। সো আমরা খুব বেশি জায়গা ঘুরিনি। একটু বলে রাখি, যারা ঢাকা থেকে আসবেন বাসে বা ট্রেনে কিন্তু চলে আসতে পারেন শ্রীমঙ্গল। সেক্ষেত্রে আপনাদের বাস ভাড়া বা ট্রেন ভাড়া এটা আপ ডাউন করে, সে কারণে বাস ভাড়া বা ট্রেন ভাড়া বলবো না। রাত্রে যদি আসেন খুব সকালে নেমে যাবেন শ্রীমঙ্গল, তারপরে কি করবেন, শ্রীমঙ্গলে এসে একটি জিপ অথবা সিএনজি ভাড়া করে পুরো দিন কিন্তু ঘুরতে পারেন। সেক্ষেত্রে সিএনজি ভাড়া সম্ভবত 1200 থেকে 1500 টাকা নিবে পুরো দিনের জন্যে। আর যদি জিপ ভাড়া করেন তাহলে 2000 থেকে 2400 বা 2500 টাকা এরকমই নিবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। আর অবশ্যই দরদাম করে নেবেন, যেটাই নেন না কেন দরদাম। 5 জন আসলে সিএনজি আর 10 জন আসলে জিপ। সো এই হচ্ছে মোটামুটি তথ্য। এই চা বাগানের টিলায় উঠে যদি দেখি, দেখুন অসাধারণ এত দারুণ চা বাগান, যে চা বাগান আসলে সিলেটেও নাই। কারণ সিলেটে খুব বেশি যে চা বাগান আছে তা কিন্তু নয়, কারণ বাংলাদেশের 167টি চা বাগানের মধ্যে আপনার এই শ্রীমঙ্গলে রয়েছে 67টি চা বাগান এবং পুরো মৌলভীবাজার জেলায় রয়েছে 92টি চা বাগান। এখান থেকে যদি চা বাগানের ভিউটা একটু দেখাই, দেখুন মারাত্মক লেভেলের সুন্দর, এবং রাস্তার পাশেই রয়েছে এরকম অসংখ্য চা বাগান। সো আমি একটু টিলার উপরে উঠি, আসলে হাঁপিয়ে যাচ্ছি। সো এখান থেকে আমি একটু দেখাবো পিছনের এই ভিউটা। মাই গড, এত সুন্দর ভিউ দেখুন, অসাধারণ এবং সবুজ সতেজ, আপনার মনকেও সবুজ সতেজ করে তুলবে এই চা বাগান, চা পাতা। দেখুন আমার পিছনের ভিউটা, ওয়াও, অসাধারণ। পিছনে হচ্ছে রাবার বাগান আর আমি এখন আছি এই টিলার উপরে। দেখুন চারিপাশে অসংখ্য জায়গা জুড়ে চা বাগান। মাই গড, এত সুন্দর। কারণ অনেকটা উপরে উঠে এসেছি আমি, অনেকটা উপরে, হাঁপিয়ে যাচ্ছি। আপনারা যদি কেউ চান যে শ্রীমঙ্গলে একদিন স্টে করবেন, সেক্ষেত্রে শ্রীমঙ্গলে কিন্তু অসংখ্য হোটেল, মোটেল, রিসোর্ট রয়েছে, যেগুলো আপনারা দেখে শুনে দরদাম করে উঠে যেতে পারেন। আশা করি নিরাশ হবেন না শ্রীমঙ্গল ট্যুরের ক্ষেত্রে। অসাধারণ একটি দিন কেটেছে আজকে আমাদের। আজকে আমরা এই চা বাগান থেকে বিদায় নিচ্ছি। কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিতে নক করুন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর
কমেন্ট করেও জানাতে পারেন বা কমেন্টেও প্রশ্ন করতে পারেন। আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, যতটুকু যা তথ্য দেওয়া দরকার আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়ার।